হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আজ যে সিরিজটি এক্সপ্লেইন করব তার নাম হলো ভোগ। ভোগ সিরিজটি মোট ৬টি পর্ব রয়েছে। প্রথম পর্বে আমরা দেখতে পাই সুভাষ, যিনি একটি প্রাচীন জিনিসের দোকান চালান এবং আজ তার দোকানে একটি ভিন্ন ধরনের মূর্তি এসেছে। এই মূর্তিটি দেখতে একটি দেবীর মতো ছিল, তবে দেবীর হাতে বীণা, সাত এবং মাথার খুলিও ছিল, যা একটু অস্বাভাবিক ছিল। সুভাষের কর্মচারী রতন এই মূর্তিটি দোকানে রাখে, কিন্তু পরের মুহূর্তে রতন একটি ডিটি ফিগার দেখে বলে যে আমার খিদে পেয়েছে, আমি কিছু খেতে চাই। এটি রতনকে এতটাই ভয় পাইয়ে দেয় যে সে পরের দিন দোকানে তাকে দেখা যায় না। অন্যদিকে আমরা সিরিজের প্রধান আতিনের সাথে দেখা করি। তিনি তার কোম্পানিতে শীর্ষ পারফর্মার এবং একটি পদোন্নতি পান। অতীন প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করতে পছন্দ করেন এবং সুভাষ আতিনের বন্ধু, তাই অফিসের পরে অতীন সরাসরি সুভাষের দোকানে যায়, যাতে সে সুভাষের সাথে তার খুশি উদযাপন করতে পারে। আতিনের চোখে পড়ে একটি মূর্তি এবং মূর্তিকে দেখে সে মুগ্ধভাবে দেখতে থাকে। অতীন সুবেশকে সে সম্পর্কে জিজ্ঞেস করে এবং সুবেশ নিজেও মূর্তি সম্পর্কে তেমন কিছু জানতো না। সে শুধু এটাই জানে এই মূর্তিটি তিব্বতী শৈলের তৈরি। সুরেশ জানান কয়েকদিন আগে চক্রবর্তী পরিবারের পাশে বড় বাড়িটি খালি করা হচ্ছে। পরিবারের সকল সদস্য সময়ের সাথে সাথে নিখোঁজ হয়ে গেছে, কেউ বা অন্যত্র বসবাসের জন্য স্থাপন তৈরি করেছে। পরিবারের বংশের শেষ কন্যাটিও তার স্বামীর সাথে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল এবং তাই সে বাড়িটি সবকিছু বিক্রি করে দিচ্ছিল। সেখান থেকে সুভাষ সস্তা দামে প্রচুর এন্টিক জিনিসপত্র পান। সুভাষ যখন এই জিনিসপত্রগুলো সংগ্রহ করছিলেন, তখন একজন বাবা তার কাছে আসেন এবং এই মূর্তিটি বিনামূল্যে দেন। তাই সুভাষ জানে না এই মূর্তিটির উৎপত্তি, ধরন বা তার বিস্তারিত কিছু। সুভাষ দেখে যে অতীন এই মূর্তিটিকে খুব পছন্দ করেছে, তাই সে মূর্তিটি অতীনকে দিয়ে বলে এই মূর্তির যত দাম সে যেন সেই টাকা পরে দিয়ে দেয়। এরপর অতীন এবং সুভাষ পার্টি করতে ক্লাবে যায় এবং এখানে অতীন একটি মেয়ের সাথে নাচ শুরু করে। তারপর হঠাৎ অতীনের মনে পড়ে যে পুরো ক্লাব ফাঁকা হয়ে গেছে আর লাইটগুলো লাল হয়ে গেছে। অতীনও শুনতে পায় কারো কাছে খাবার চাচ্ছে। তারপর হঠাৎ অতীনের জ্ঞান ফিরে আসে এবং সে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন বাড়ি ফেরার সময় অতীন তার ভিউ মিররে তার মৃত মায়ের ভূত দেখে, যা অতীনকে বিরক্ত করে, কিন্তু সে তা উপেক্ষা করে বাড়িতে আসে এবং এখানে পুষ্পজি অতীনকে খাবার পরিবেশন করে। আমরা বুঝতে পারি অতীনের বাবা মা দুজনে আর পৃথিবীতে নেই এবং স্বর্গে যাওয়ার আগে অতীনের মা পুষ্পজিকে বলেছিল অতীনের যত্ন নিতে। তারপর থেকে পুষ্পজি অতীনকে মায়ের মতো স্নেহ এবং ভালোবাসা দেয় এবং অতীনও তার সাথে বাড়িতে থাকে। রাতে খাবারের পর অতীন যখন ঘুমোতে যায়, প্রথম দৃশ্যে দেখতে পায় অতীন আবার তার মায়ের ভূত দেখতে শুরু করেছে, যার কারণে অতীন ভয়ে জলের গ্লাস ফেলে দেয়। হঠাৎ অতীন জেগে ওঠে এবং অনুভব করে এই সবকিছু একটি স্বপ্ন ছিল, কিন্তু আসলে ঘরের ভিতরে একটি জলের গ্লাস পড়েছিল এবং সেখানে কারো পায়ের শব্দ ছিল। পরের দিন সকালে অতীন দেবীটির মূর্তি টেবিলে রাখে, ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে প্রতিমার সামনে ফুল দেয়। এরপরে অতীনের মামা ঘোষ তার বাড়িতে আসে তার সাথে দেখা করতে এবং সে এই মূর্তিটি দেখে। ভোগ কাকা এই কথা বলে মূর্তিটি তিব্বতী বলে মনে হয়, সম্ভবত মূর্তিটি তান্ত্রিক শক্তির একজন দেবী। তিনি ব্যাখ্যা করেন যে বৌদ্ধ ধর্মেও তান্ত্রিক প্রক্রিয়া রয়েছে এবং এখানে তিনি বজ্রযান বৌদ্ধ ধর্মের কথা বলেছে, যা হিন্দু ধর্মের তান্ত্রিক প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয়েছিল। 10 শতক থেকে 14 শতকের মধ্যে ভারত আক্রমণ শুরু হলে অনেক বৌদ্ধ তিব্বতে পালিয়ে যায় এবং এইভাবে তান্ত্রিক আচার তিব্বতেও এগিয়ে নিয়ে যায়। এখন ঘোষ কাকা অতীনকে ধমক দিয়ে বলে যে অতীন এই মূর্তিটির পূজা না করতে, এটি তার জন্য একদমই উচিত নয়, কারণ প্রত্যেক মূর্তির পূজার পদ্ধতি ভিন্ন এবং অতীন যদি না বুঝে ভুলভাবে পূজা করে তাহলে মূর্তিটি রাগ করতে পারে। রাজা বললেন কয়েকদিন পর আবার আসবে, সে তার কাছে পুরোহিত নিয়ে আসবে এবং পুরোহিত তাকে এই মূর্তি সম্পর্কে কিছু বলতে পারবে। এই কথোপকথনের সময় আমরা দর্শকরা লক্ষ্য করি যে মূর্তির সামনে রাখা ফুলটি
ধমকা হাওয়ার কারণে পড়ে গেছে। অতীন অফিসে যায় এবং সেখানে ওয়াশরুমে অতীন রক্তাক্ত পায়ের ছাপ দেখে। আসলে আসলে সে এক বারবার শুনতে পাচ্ছিল, যেটা বলছে, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। অফিস থেকে বাসায় এসেও অতীন একটু চিন্তায় দেখায়। তারপর হঠাৎ করে ফল কেটে প্রতিমার সামনে তুলে দেয়। সেই রাতে অতীন ঘুম ভাঙলে সে তার সামনে একটি আত্মা দেখতে পায়, যাকে অতীন মা বলে ডাকে। এই আত্মাটি অতীনকে খাওয়ার জন্য জিজ্ঞাসা করে এবং দেখে মনে হচ্ছে অতীন এই আত্মাটি দ্বারা সম্মোহিত হয়েছে। এখন পরের দিন থেকে অতীনের আচরণ পরিবর্তন আসতে থাকে। যেখানে তিনি খুব সিরিয়াস হয়ে পড়েন এবং একা থাকতে পছন্দ করতে শুরু করেন। অতীন প্রতিদিন প্রতিমার ফুলের মালা দিতেন, কিছু ফলও কেটে দিচ্ছে, কিন্তু মূর্তিটি অতীনের খাবার মেনে নিচ্ছে না। অতীনের আচার ব্যবহার অনেক বদলে গিয়েছিল এবং পুষ্পজিও তা লক্ষ্য করেছিল। এখন একবার মাঝরাতে পুষ্পজি ঘন্টার আওয়াজ শুনতে পায় এবং চেক করে দেখতে পান অতীন একটি ঘরে একটি মূর্তির পূজা করছে। হ্যাঁ বন্ধুরা, অতীন যে বেল বাজিয়ে প্রার্থনা করছে এবং এই দৃশ্য থেকে বোঝা যায় অতীনের মানসিক ভারসাম্য মোটেও ঠিক নেই। এখানে আমরা পুষ্পজির পিছনে একটি মেয়ে ভূতকে দেখতে পাই। যাই হোক, পুষ্পজি এসব কথা ঘোষ কাকা ও কাকার পূজারীকে বলেন। এই নিয়ে অতীনের সাথে দেখা করতে আসে সে। পুরোহিত বলেছে যে এমনই একটি মূর্তির মধ্যে, পুরোহিত বলছে এই মূর্তিটি কোন দেবী সে চিনতে পারছে না এবং অতীনের এই অজানা মূর্তিটিকে পূজা করা উচিত নয়। কথাটি শুনেই পুরোহিতের উপর রাগ হয়। আসলে আমরা দর্শকরা দেখতে পাচ্ছি যে অতীন পুরোপুরি নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছে। পরে অতীন অফিসের সেরা কর্মচারীর পুরস্কার পায়, কিন্তু গত কয়েকদিন ধরে কোনো কাজে মন দিতে পারছিল না অতীন। পুরস্কার পাওয়ার পর তাকে দ্রুত বাড়ি ফিরে যেতে হচ্ছিল, যাতে তিনি তার প্রতিমার পুজো করতে পারে। অতীন অফিসের বন্ধুরাও অতীনের সেই অদ্ভুত আচরণগুলো লক্ষ্য করছিল। অতীনের জন্য বেশ চিন্তিত ছিল। এখন সেই রাতে অতীন যখন অফিস থেকে বাড়িতে ফিরে, পথের মধ্যে তার গাড়ির সামনে আসে এক মহিলা। অতীন পুরোভাবে গাড়ি থামায় এবং এখানে এই মহিলাকে অতীনের কাছে কিছু খাবার খেতে চায়। অতীন তার অফিসের পার্টির খাবার এই মহিলাকে দিয়ে দেয়। পরে এই মহিলা খাবার খেতে শুরু করে। মহিলাটি অতীনকে জানায় তার নাম দামুরি। পরে বলতে শুরু করে যে আমার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার পরিবারের সদস্যরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এমন পরিস্থিতিতে আশ্রয় পাওয়ার জন্য অতীনের কাছে সাহায্য চায়। এখন এক প্রকার বাধ্য হয়ে অতীন দামুরিকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু এটা দেখে পুষ্পজি মোটেও খুশি হয়নি। কিন্তু অতীনের পীড়াপিড়ির কারণে পুষ্পজি দামুরিকে থাকার জন্য অনুমতি দেয়। এখানে আমরা দেখতে পাই দামুরির আচরণ পরিবর্তন হয়েছে। পুরোহিত বলছে যে দামুরি অবশ্যই এই মূর্তিটির সাথে সম্পর্কিত আছে এবং তিনি অতীনকে ধ্বংস করতে এখানে এসেছে। বাড়িতে এসে পুজোতে বসেন এবং দামুরিকে খুশি করে। এখন পুষ্পজি মাঝরাতে জেগে ওঠেন এবং মোমবাতি জ্বালিয়ে এক ভুতুড়ে মহিলাকে দেখতে পান। এই চিত্রটি দেখে পুষ্পজি চিৎকার করে এবং দৃশ্যটি এখানে কেটে যায়। পরের দিন আমরা জানতে পারি যে পুষ্পজি সে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে এবং পুলিশ তদন্তের জন্য অতীনের বাড়িতে এসেছে। এখানে দেখি মতিন নিজের মধ্যে হারিয়ে গেছে, মানে সে পুলিশের মধ্যে ঠিকঠাক কথা বলছিল না, মানে সে পুলিশের সাথে ঠিক মতো কথা বলছিল না। এবং এমন অবস্থায় ঘোষ চাচা এখানে পুলিশের সাথে কথা বলে। এখন যখন ঘোষ চাচা এবং পুলিশ জানতে পারে যে অতীন দামুরি নামের এক মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে, তারাও কিছুটা অবাক হয়েছিল এবং এতে খুশি হয়নি। ঠিক সেই রাতে দামুরি অতীনের জন্য অদ্ভুত এবং নোংরা খাবার রান্না করে এবং অতীন খেতে শুরু করলে দামুরি বলে যে আপনি তার আগে দেবীকে খাবার দেবেন না, আপনি খেতে শুরু করেছেন। এই কথা শুনে অতীন বিশ্রীভাবে নিজেকে থাপ্পড় দেয়। তারপর তিনি প্রতিমাকে দামুরি ধারা প্রস্তুত করায় এবং আমিষ খাবার অফার করেন। এরপর অতীন পুজো করে, তারপর তারা নোংরা খাবার খায়, যার কারণে তিনি বমি করে তারপর ঘুমিয়ে পড়ে। অতীন মধ্যরাতে জেগে ওঠে। যখন সে প্রতিমার ঘরে যায়, সে দেখে মূর্তি তার প্রস্তাবিত খাবারটি প্রথমবার খেয়েছে। হ্যাঁ বন্ধুরা, অতীন এতে খুব খুশি হয় এবং সে মধ্যরাতে দামুরির সাথে প্রার্থনা শুরু করে। এখন পরের দিন সকালে অতীন খুব খুশিও হয়। এখানে দামুরি আবার অতীনকে অনেক রান্না করা খাবার খাওয়ায়। এই প্রক্রিয়া প্রতিদিন বরাবর শুরু হয়, যেখানে ডিটি দামুরির তৈরি নন ভেজাল খাবার খেতেন। তারপর দামুরি অতীনকে রান্না করা সব খাবার খাওয়াতেন
তারপর অতীন সেই মূর্তিটির পূজা করবে, অফিসে যাবে, ফিরে আসবে এবং পুজো করবে এবং চক্রটি পুনরাবৃত্তি করবে। সীমা পেরিয়ে যায় যখন আমরা দেখি অতীন নিয়মিত শ্মশানে যাচ্ছে এবং এখানে সে চিৎকার করছে, মা। কয়েকদিন পর পুলিশ অতীনকে জানায় যে তার পুষ্পাজিকে কোথাও খুঁজে পাচ্ছে না এবং এতে কর্ণপাত না করে অতীন তাকে বলে যে মামলাটি নিতে হবে, এটা বন্ধ করুন। একই রাতে ঘোষ চাচা অতীনকে দেখতে আসেন এবং তাকে অদ্ভুত ভঙ্গিতে নাচতে এবং প্রার্থনা করতে দেখেন। এই দৃশ্য দেখে ঘোষ চাচা হতভম্ব হয়ে যান এবং তার সাথে অদ্ভুত আচরণ করেন। চাচা ভীষণ দামুরিকে দেখেন, যার চোখ রাক্ষসের মতো দেখাচ্ছে এবং এই অবস্থায় চাচা একটি সিদ্ধান্ত নেন, সেটি হলো যে তাকে কিছু করতে হবে। ঘোষ চাচা অবিলম্বে আতিনের বন্ধু শোবেশের সাথে দেখা করতে যান এবং তিনি শোবেশকে মূর্তি সম্পর্কে জিজ্ঞেস করেন। শোবাস জানান মূর্তি দেখে তার কর্মচারী রতনও কাজ বন্ধ করে দেয়। সে চলে গেছে এবং পালিয়ে গেছে এবং সে আর ফিরবে না। তার মানে সেই মূর্তিটিতে অতি প্রাকৃতিক কিছু তো আছে এবং সেটা জানার জন্য সুভাষ এবং ঘোষ আঙ্কেল সেই লোকের কাছে যান। তিনি সুভাষকে মূর্তিটি বিনামূল্যে দিয়েছিলেন। অন্যদিকে অতীনের অফিসের সহকর্মীরাও তার আচরণে খুবই বিরক্ত ছিলেন। অতীনের অফিস খুবই দুর্গন্ধ এবং বাসি খাবার নিয়ে আসতো, যা পুরো ক্যান্টিনকে দুর্গন্ধ করে তুলত। তখনও গ্রুমিং করেননি, তিনি অকেজো পোশাক পরছিলেন। দেখে মনে হচ্ছে তার অবস্থা খুবই খারাপ। যেখানে আগে অতীন ছিল একজন ব্যক্তি যিনি অবস্থায় থাকতেন, পার্টি করতেন, এখন তার এই অবস্থা। অতীন যখনই হজম করে খাবার খেতে তখনই তিনি বমি করতেন এবং এইভাবে অতীনের বশ করে তাকে একটি বাধ্যতামূলক সপ্তাহের ছুটি দিয়েছিলেন, যাতে অতীন একটি মেকআপ করতে পারে। এখানে অতীন একজন বৃদ্ধ চাচার সাথে দেখা করে, যিনি অতীনকে তার অর্ধেক রুটি দিয়েছিল। অতীন তার রুটিটি একটি বড় টুকরো এই চাচাকে দেন এবং তারপর চাচা কিছু অদ্ভুত কথা বলে। প্রথমে সে তার নাম বলে কৃষ্ণনন্দ্র মিত্র। তারপর তিনি বলেন যে তিনি দুটি বই লিখেছেন, তবে প্রেমের শক্তি যে কোনো তন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। তারপর চাচাজি অতীনকে একটি বড় রকেট পরিয়ে দেয় এবং বলে অতীন যতদিন এই লকেটটা পরে থাকবে ততদিন কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারবে না। আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি অতীনকে এখানে সাহায্য করছে, যাতে সে যে পরিস্থিতিতে আটকে আছে সেখান থেকে সে পালাতে পারে। অন্যদিকে ঘোষ চাচা এবং সুভাষ সে পুরোহিতের সাথে দেখা করতে যায়। তিনি সুভাষকে এই মূর্তিটি বিনামূল্যে দিয়েছেন। এখানে পুরোহিত এই মূর্তিটির সমস্ত গোপনীয়তা প্রকাশ করতে শুরু করে। প্রকৃতপক্ষে এটি একটি সাধারণ মূর্তি নয়, বরং 10টি মহাবিদ্যার মধ্যে নবম দেবীর মূর্তি, অর্থাৎ 10টি জ্ঞানের দেবী, এবং তাকে মাঙ্গতি দেবী বলা হয়। আগামীকাল আমাবস্যা রাত এবং আগামীকাল সম্ভবত অতীনের জীবনের শেষ রাত হবে। তখন পুরোহিত এখানে মূর্তি সম্পর্কে আরো অনেক কিছু বলেন, যা আমি আপনাকে ভিডিওতে আরো বলবো। আপাতত আতিনের কথা যদি বলি, আতিন লকেটটা পরার সাথে সাথে মানসিক অবস্থা উন্নতি হতে থাকে। মানে সপ্তাহ খানেক পর বাসায় আসার পর সে বুঝতে পারে যে তার ঘরটা কতটা নোংরা ছিল। এমতো অবস্থায় সে দামরির উপরে রেগে যায়, কিন্তু দামরি বলে যে আজ সে অসুস্থ, তাই সে আজ কাজ করতে পারবে না। এখানে অতীন লক্ষ্য করে কিভাবে তার বাড়ির নিচে চিন্নির মতো কিছু আচার অনুষ্ঠান ছিল এবং পাখি এবং বিড়ালের মতো অনেক প্রাণী সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। অতীন এখানে পুলিশকে ফোন করে এবং পুষ্পজি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ বলছে আপনার অনুরোধেই আমরা মামলাটি বন্ধ করেছি। এমন পরিস্থিতিতে অবিলম্বে আপনার বন্ধুর সাথে যোগাযোগ করুন। সে তার সাথে কথা বলে যাতে সে কাগজে প্রকাশিত পুষ্পজি হারিয়ে যাওয়ার ছবি পেতে পারে। সেই রাতে আতিনকে দুটি ভূতের তাড়নায় ফেলে এবং এখানে আতিনও দামরির আসল ভূতের চেহারা দেখে। এই দুটি এলোমেলো ভূত দামরির ভূত হতে পারে বা দেবীর সাথে সম্পর্কিত হতে পারে। এখন দামরি বলে যে আমি আজ পুরো ঘর পরিষ্কার করব এবং আজ রাতে অতিথিদের অফিস থেকে দেরিতে আসতে হবে, কারণ আজ রাত
দেবীকে একটি গ্র্যান্ড অফার দেওয়ার হবে, যার জন্য দামুরি প্রস্তুত হবে। এই বলে দামুরি হাসতে শুরু করে। এখন আসছে সুভাষ, ঘোষ কাকা আর পুরোহিতজি এখানে পুরোহিত মূর্তির উৎপত্তি ব্যাখ্যা করতে শুরু করে। তাই সিগার স্টেট রাজা তানজিন গ্যাতসো তিব্বতের অস্পস জম ইয়াং দোরোজের কখনো পরাজিত হয়নি। তঞ্জনকে দুর্বল করার একটা উপায় ছিল, আর তাতেই শেষ হয়ে গেল তার মেয়ে। তাই তিব্বত সাম্রাজ্যে গুপ্তচরেরা তানজিনের মেয়েকে বিষ দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করছিল, কিন্তু তিব্বতী সম্রাট জানতে পারেন যে এখানে বিষ বিশেষজ্ঞ রয়েছে, যিনি সহজে বিষ তৈরি এবং বিষ প্রতিষেধক তৈরি করতে পারেন। হ্যাঁ, তাই তিনি তঞ্জানের মেয়েকে সুস্থ করতে চেয়েছেন। এমন পরিস্থিতিতে তিব্বতের সম্রাট যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নেন, যাতে তিনি তানজিনকে শাস্তি দিতে পারেন এবং অন্য কেউ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। কিন্তু তিব্বত সম্রাট জানতেন না বিশেষজ্ঞ কে। যুদ্ধে যাওয়ার আগের রাতে তিব্বতের সম্রাট জানতে পারেন যে তার পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। তারপরে আবার নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু এক ধাক্কায় তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। সহস্রক্ষা চক্রবর্তী নামের এক বিষ বিশেষজ্ঞর কারণেই এসব ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, চক্রবর্তী পরিবারে একই পূর্বপুরুষ যেখান থেকে মূর্তি খুঁজে পেয়েছিল সুভাষ।